এই গ্রেপ্তারকে ঘিরে পতিত স্বৈরাচার সরকারের দোসররা জুলাই গণঅভ্যুত্থানের স্পিডকে নষ্ট করার জন্য আমার বিরুদ্ধে কুষ্টিয়া প্রেস ক্লাবে একটি ভুয়া সংবাদ সম্মেলন করেছে, যা আমার ভাবমূর্তি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চেতনাকে নষ্ট করার লক্ষ্য। সাংবাদিকবৃন্দ, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, জুলাই গণঅভ্যুত্থান শুরু হওয়ার পর থেকে এবং এখন পর্যন্ত আমি কোনো অন্যায়, অনিয়ম, দুর্নীতির সঙ্গে জড়িত ছিলাম না বা এখনও নেই। কিন্তু একটি কুচক্র মহল জুলাই গণঅভ্যুত্থানের স্পিডকে সীমিত করার জন্য উঠে পড়ে লেগেছে। কোটা আন্দোলন থেকে শুরু করে 9 দফা ও 1 দফা আন্দোলনে আমার নেতৃত্ব কুমারখালীবাসী দেখেছে। আন্দোলনের সময় আমার দোকান ভাঙচুর হয়েছে, দোকান তালামারা দেওয়া হয়েছে, আমার একটি R15 বাইক ছিল, সেটাও ভেঙে চুরে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল। ঠিক তারপরে রাত্রিবেলায় আমার বাসায় ডিবি পুলিশ যেই হেনস্থা করেছে, সেটি হ্যারাসমেন্টের শিকার আমি হয়েছিলাম। তারপরেও দেশের মায়ায় জীবন উৎসর্গ করতে আমি প্রস্তুত ছিলাম। আসলে আমরা বাংলাদেশের মানুষ খুব সহজ সময়ে ভুলে যাই কার কী অবদান ছিল। তেমনি কুমারখালীর মানুষও আজকে আমাদেরকে মিথ্যা অপবাদ দিয়ে আমাদের সকল অবদান, স্বীকৃতি তারা মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। আমরা মিথ্যাকে প্রাধান্য বেশি দিয়ে সত্যকে মাটির নিচে দাফন করে দিই। কুমারখালী ও কুষ্টিয়া অপরাজনীতির শিকার হয়েছে আমি। বিগত দিন থেকে কুমারখালী উপজেলা থেকে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ মুক্ত করতে যে বিভিন্ন হামলার শিকার হয়েছে আমি, কিন্তু আমি থেমেছিলাম না। আওয়ামী লীগকে এবং ছাত্রলীগকে মুক্ত করার জন্য বিভিন্ন মামলা আমি করেছিলাম নিজে বাদী হয়ে। শত্রু কিন্তু আমার হয়েছিল। কোনো রাজনৈতিক দল কিন্তু এসে মামলা করে নাই থানাতে যে আওয়ামী লীগ মুক্ত করবে। সবাই তাদের ভোট রাজনীতি নিয়ে কিন্তু এখনও মেতে আসে। কুমারখালী উপজেলা জামায়াতে আমির জনাব আফজাল হোসেন, কুমারখালী উপজেলা যুবদলের আহ্বায়ক মিলন পরমাণিক ও কুমারখালী সাবেক যুবদলের সাধারণ সম্পাদক আতিকুল হাসান সবুজ ভাই বিগত দিনে কুমারখালী স্বৈরাচার মুক্ত আন্দোলনে আমাদের এবং আমাকে সর্বোচ্চ সহযোগিতা করেছে এবং আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠনের বিভিন্ন সৎ উপদেশ এবং সহযোগিতা প্রদান করেছিল। এজন্য তাদের বিপরীতে আমার বিন্দুমাত্র কোনো অভিযোগ নেই। কিন্তু কুমারখালীর অপরাজনীতির ধারাবাহিকতায় পতিত সরকারের ছাত্রলীগ, যুবলীগের গুন্ডা বাহিনী পুনর্বাসনের এখনও খুব চেষ্টা অব্যাহত রয়েছে এবং আজকে আমার বিরুদ্ধে এক মহিলা যে সংবাদ সম্মেলন করেছে, আমাকে তা সাংঘাতিকভাবে এবং মানসিকভাবে হেনস্থা করেছে। আমি আপনাদের মাধ্যমে এর সুবিচার প্রার্থনা করছি। মেজবাউল হক হৃদয় ক্ষমতায় থাকাকালে বিভিন্ন অপকর্ম করেছে, যার ফলে ডেভিল হান্ট অভিযান আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করেছে। এই গ্রেপ্তারের সাথে আমার কোনো সম্পর্ক বা কোনো অংশ ছিল না। তারপরেও আমার বিরুদ্ধে যে অপবাদ ছড়িয়েছে তা মিথ্যা এবং সংবাদ সম্মেলন করা হয়েছে। তিনি আমার বিরুদ্ধে একটি অপবাদ দিয়েছে, আমি 1 লক্ষ টাকা চাঁদা চেয়েছিলাম। আসলে এই দোষটা আমি তাদেরকেও দিব না, আমি এই দোষটা মনে করি মিডিয়াকে দিব। কারণ যে কেউ আসবে একটা সংবাদ সম্মেলন করবে, যার তার বিরুদ্ধে কথা বলবে, আপনারা সেটা ক্যাপচার করবেন। কিন্তু আপনাদের উচিত সঠিকটা জানার এবং যাচাই বাছাই করার। তার যদি আমি 1 টাকা চাঁদাবাজি করে থাকি এবং সেটা যদি প্রমাণিত করতে পারে, আমি জুতার মালা পরে কুমারখালী শহর, কুষ্টিয়া শহর আমি ত্যাগ করে চলে যাবো। এই কুমারখালী কুষ্টিয়া শহর থেকে, ইনফ্যাক্ট বাংলাদেশ থেকে আমি চলে যাব। তিনি বিভিন্ন সময় আমার বাসায় এসেছে, আমার সঙ্গে একটা সম্পর্ক সৃষ্টি করার চেষ্টা করছে যে আপনাকে কিছু টাকা দিব, আপনি আমার এই সহযোগিতা করেন, কিন্তু আমি কিন্তু কিছু করি নাই। আসলে কুমারখালীর বর্তমান যে রাজনীতির প্রেক্ষাপট, সবাই তাদের ভোটের রাজনীতি এখন গুছিয়ে নিচ্ছে। কে আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, এগুলো দেখার কিন্তু কোনো বিষয় না। ওনাদের লাগবে লোকজন, লোকবল, সে যা ইচ্ছা তাই করুক। সেই ক্ষেত্রে আমি সবসময় বিপদের মধ্যে পড়েছি। কুমারখালীতে যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলাম কিংবা অংশগ্রহণ করেছিলাম, তা এখন সবাই ভুলে গিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত দিয়েছে, আলীকে নাকি আন্দোলনে দেখাই যায়নি। তাহলে আলী বাদে আপনারা কাকে দেখছেন? সাংবাদিকবৃন্দ অনেকেরই প্রোফাইলে আছে, কিন্তু আমার ছবি, সেই আন্দোলনের দৃশ্য কিন্তু রয়েছে। কুষ্টিয়া সহ কুমারখালীতে আমার আন্দোলনের চিত্র কিন্তু এখনও রয়েছে। আলহামদুলিল্লাহ, তখন যদি আমি এই ভিডিও ফুটেজগুলো ক্যাপচার না করতাম বা আপনারা যদি সহযোগিতা না করতেন, আজকে হয়তো ফাঁসির মঞ্চে আমাকে দাঁড় করাতে হতো এবং আমাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে যে অপকর্ম এবং মিথ্যা প্রচার করা হয়েছে, সেটার জবাব কিন্তু আমি প্রমাণ আজকে আপনাদের দিয়ে যাব। কোটা আন্দোলন যখন 1 জুলাই থেকে শুরু হয়, 16 তারিখ রাত 10টা 30 মিনিটে আমি ছাত্রলীগ থেকে পদত্যাগ করি। পদত্যাগের ঠিক 1 দিন পরে কুমারখালীতে আন্দোলনের ঘোষণা আমি কিন্তু দিই এবং সেটি কুমারখালী, শুধু কুমারখালী কেন্দ্রিক না, সারা বাংলাদেশের প্রথম উপজেলা হিসেবে কুমারখালীতে কোটা আন্দোলন শুরু হয়েছিল উপজেলা কেন্দ্রিক। সেই আন্দোলনে কিন্তু আমার অংশগ্রহণ ছিল, কিন্তু সবাই তা প্রত্যাখ্যান করছে, তা মিথ্যা অপবাদ দিয়েছে।
কিন্তু সব কিছু মিলে আমি এতটুকুই বলতে চাই, কোনো অন্যায় অনিয়মের সঙ্গে যদি আমি জড়িত থাকি এবং সেটা যদি প্রমাণিত হয়, আপনারা আইনগত যেই ব্যবস্থা নেবেন আমি মাথা পেতে নিতে সেটি রাজি আছি। সাংবাদিকদের আপনি দোষারোপ করবেন এবং এখন আপনি সংবাদ সম্মেলন করছেন, এখনো তো আমরা আপনাদের এলাকায় তদন্ত করে এখানে এসে বসি যে আপনার সংবাদ সম্মেলন ক্যাপচার করতে হবে, আপনি সাংবাদিককে কেন দোষারোপ করলেন? ওইটাও যেমন আমাদেরকে হঠাৎ করে বলছে যে সংবাদ সম্মেলন আমরা এসেছি, আপনিও ঠিক তেমনই আপনিও ডাকছেন আমরা এসেছি। আচ্ছা, সাংবাদিকদের দোষারোপ করার কারণটা কি, আর আপনি ভুয়া সংবাদ সম্মেলন বলতে কি বোঝাচ্ছে এটা একটু দেখেন। আচ্ছা, এই দুইটা পয়েন্ট আমি আপনাকে বলি। সংবাদ সম্মেলন যে কোনো সাধারণ নাগরিক পাবলিক সবাই করতে পারে, কিন্তু একটা আওয়ামী লীগের একটা পরিবারের একজন লোক এসে আমার নামে একটা মিথ্যা সংবাদ সম্মেলন করবে, সাংবাদিকদের আমি এই জন্য দোষারোপ করছি একটা বিষয়ে, আপনাদেরকে না, কিছু সাংবাদিক বিন্দু আছে যারা হলুদ সাংবাদিকতা করে, তাদের পেজ থেকে প্রোফাইল থেকে আমাকে এমনভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে যে প্রকৃতপক্ষে আমিই ছাত্রলীগ এবং আমিই ভুল করেছি এই আন্দোলনে অংশগ্রহণ করে, আমি সেটা মেন করছি। আর ভুয়া উল্লেখ করতে পারে জি, সাংবাদিকদের বলতে এটা আমাদের সবার গায়ে। আচ্ছা, যাই এটা আমি আন্তরিকভাবে দুঃখিত, হয়তো আমার ছোট মানুষ কথার প্রেক্ষিতে অনেক কিছু ভুল হয়েছে। আর ভুয়া সংবাদ সম্মেলন বলতে একটি কথা বুঝাইছি, উনার উদ্যোগে একটা ভুয়া সংবাদ সম্মেলন করেছে, যে আর কোনো ভিত্তি বা কোনো প্রমাণ কিন্তু আপনাদেরকে হয়তো দিতে পারেনি। তিনি যদি প্রমাণ সহ আপনাদেরকে বলতো যে এই যে প্রমাণ আলী 1 লক্ষ টাকা চেয়েছে বা কোনো তথ্য ভিত্তিতে আমার কথা বলতে পারতো, সেটা আমি মেনে নিতাম। সেজন্য আজকে ব্যানারের নামটা এরকম দেওয়া হয়েছিল। আলী সাহেব, আপনি তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ছিলেন, জি, আপনি কুষ্টিয়াতে এসেছেন, সংবাদ সম্মেলন করতেছেন, আপনার সংগঠন থেকে আসলে সংগঠন জানে আপনি এখানে প্রেস ব্রিফিং করছেন, এটাকে আপনার সংগঠন জানে? সংগঠন যে সংগঠনের আপনার সদস্য সচিব, জি, আপনার সংগঠন কি জানে? আপনার পাশে তো কাউকে দেখা যাচ্ছে না, জি, মানে বৈষম্য বিরোধী, মানে আসলে আপনি কি নিজে এটাকে ফেস করার চেষ্টা করছেন, বা আপনার কারণে যে বিভিন্ন সময় আপনার সংগঠনের ভাবমূর্তি পূর্ণ হচ্ছে, এই বিষয়ে আপনার পাশে কি আসলে আপনার সংগঠনকে পাচ্ছেন? আচ্ছা, এই বিষয়টা আমি ক্লিয়ার, আপনি অলরেডি শোকজ হয়েছে, জি, কারণ দর্শনে নোটিস করেছে, সেই বিষয়টি আপনার এই সমস্যা তো 2-1 দিনের তো আপনি কি কেন্দ্রীয় সমন্বয়কদের ওই বিষয়টা জানাইছেন? আচ্ছা, আমি এই কথাটার উত্তর দিই। আমাকে নিয়ে একটা অপরাজনীতি কিন্তু একটা মহড়া কিন্তু কুমারখালী উপজেলাতে চলছে, কিন্তু আমাদের কুমারখালী উপজেলার যারা সংগঠনের দায়িত্বশীল আছে তারা সবাই জানে, এবং জেলার আমাদের যারা দায়িত্বশীল আছে তাদেরকে আমি আগেই অবগত করছি যে আমি আমার বিষয়টা ক্লিয়ার করার জন্য একটা সংবাদ সম্মেলন করব। সেটা আমি আরও 2-3 দিন আগে জানিয়েছি এবং তারা পারমিশন দিয়েছে, তোমার বিষয়টা তুমি উপস্থাপন করতে পারো। আর এখানে আমি সংগঠনে কাউকে এখানে রাখি নাই একটা কারণে, কারণ ব্যক্তিকেন্দ্রিক দোষারোপ কখনো একটা সংগঠনের প্রতি আসতে পারে না। যদি আমি অন্যায়কারী হই, আমার বিরুদ্ধে সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত আমি মনে করি, কিন্তু আমার জন্য আমার সংগঠন নষ্ট হবে, ভাবমূর্তি নষ্ট হবে, এটা আমি কখনোই চাই না। এই জন্য আমার সংগঠনের কাউকে আমি এখানে নিয়ে আসিনি। কুমারখালীতে কী ধরনের অপরাজনীতি আপনি দেখতে পাচ্ছেন এবং এর দ্বারা আপনি কী শিকার হয়েছে? কুমারখালীতে অপরাজনীতির একটি মাধ্যম হচ্ছে ছাত্ররা কিন্তু এই আওয়ামী লীগ ছাত্রলীগকে মুক্ত করতে চাচ্ছে। যারা যে এলাকার দায়িত্ব আছে সবাই সেই এলাকা থেকে কিন্তু ছাত্রলীগ সহ আওয়ামী লীগকে মুক্ত করতে চাচ্ছে সেই এলাকা, কিন্তু অপরাজনীতির শিকার এরকম হচ্ছি, সেই রাজনৈতিক দলরা তাদেরকে মুক্ত করতে দিচ্ছে না। আমরা যদি কোনো মামলা করি, আমার বিরুদ্ধে টাইটেল হয়ে যায় আলী মামলা বাণিজ্য করছে, তাহলে আমি তাদেরকে বলবো আপনারা মামলা করেন, আপনারা দেশের প্রতি এত ভালোবাসা, দেশের জন্য এত কিছু করেন, কিন্তু আপনারা ছাত্রলীগের বিপক্ষে, আওয়ামী লীগের বিপক্ষে একটা মামলা এখন পর্যন্ত করেননি। এজন্যই আচ্ছা, বিগত 15 বছরের সাফারা কিন্তু জামাত বিগত সরকারের ছাত্রলীগ আওয়ামী লীগের কাছে এত মামলা টামলা হয়েছে, কিন্তু তাদের সাথে আপনার এত বিভেদ কেন? যে যারাই এত ভুক্তভোগী তাদের সাথে আপনার বিভেদ কেন? তারাই তো বিভিন্ন সময় জেল কাটছে, কিন্তু আপনি গতবার সুবিধা ছাত্রলীগ করে 5 আগস্টের পরে আপনি এখন স্বাভাবিক জীবনযাপন করছেন, কিন্তু তারা যে জেল খাটলো তাদের সাথে আপনারা তাদের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কখনোই কোনোদিন কোনো একটা বাজে ব্যবহারও হয়নি এবং কোনো ঝামেলাও নেই, মানে একান্তই কারোর সঙ্গে কোনো আমার ঝামেলা নেই। কিন্তু আপনারা সবাই হয়তো অবগত আছেন, আমার বাবার একটা রাজনৈতিক ঝামেলার কেন্দ্র করেই কিন্তু আজকের দোষারোপগুলো আমার উপরে চেপে এসেছে, এবং সেটি আমি ক্লিয়ার করার জন্য আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি এবং আপনাদের সহযোগিতায় এখন পর্যন্ত সেটি সফল করার জন্য চেষ্টা চালাচ্ছি। যে বাবার বিষয়টা আপনার উপর বর্তাচ্ছে কেন? বাবার বিষয়টা আমরা ক্লিয়ার, হ্যাঁ, বাবার বিষয়টা জি, বিভিন্ন মিডিয়াতে এবং বিভিন্ন জায়গায় বাবার বিষয়টা উল্লেখ করা হচ্ছে যে বাপ বেটার একটা চাঁদাবাজের একটা টাইটেল সব জায়গায় উঠে আসছে। আসলে
আমি একটি সংগঠনের দায়িত্ব ছিলাম। আমার আব্বু কিন্তু দীর্ঘদিন দেশের বাইরে প্রবাসে অবস্থান করছিল। তিনি দীর্ঘদিন পর দেশে আসার পরে তিনি মানসিকভাবে আমি বলবো সুস্থই নয়, এক কথায় তিনি মানসিকভাবে সুস্থ নয়, এবং তাকেও আমি বলবো বিভিন্ন রাজনৈতিক দল তাকেও কিন্তু ব্যবহার করেছে। এখন যারা বলছে আব্দুল সামাদ পাখি তিনি আমাদের রাজনৈতিক দলের কেউ না, তাহলে সে কার দলের ছিল? সে কারণ না কারোর দলের তো অবশ্যই ছিল। তাকে মূলত ব্যবহার করা হয়েছে, এবং সেও যদি কোনো অন্যায় করে থাকে সেটা তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। সে আমার বাবা বলে সে ছাড় পেয়ে যাবে, বিষয়টা এমন না। বিগত দিনে আমার বাবার বিরুদ্ধে আমিও কিছু অভিযোগ শুনতে পেয়েছি, যেটা আমি অনেক সংবাদ মাধ্যমকে জানিয়েছি যে আমার এই বাবার বিরুদ্ধে এরকম অভিযোগ এসেছে, আপনারা সেটা তদন্ত করেন। তিনি যদি দোষী প্রমাণিত হোক আইনের আশ্রয় নিন, এবং আইনের আশ্রয় নিয়ে যেটা হয় সেটা করেন। কিন্তু এটা টোটালি ভিন্ন হয়ে গেছে। দোষ দোষ যদি যে কেউ করে, দোষটা আসলে আমার উপর থেকে আসছে, এবং বাবা অন্যায় করলে আমি তাকে অবশ্যই বাধা দিয়েছি, বা অপরাধ করতে গেলেও আমি তাকে বাধা দিয়েছি। সে আসলে মানসিকভাবে ভেঙে পড়ছে এক কথায়, এবং সে কোথায় কী করছে আমিও নিজে কিছু ব্যাখ্যা দিতে পারি। আর একটা বিষয় অভিযোগ সেদিন আমি জামাতের যে সম্মেলন ছিল ওখানে ছিলাম, একটা অভিযোগ করেছে যে আপনি নাকি তাকে সহযোগিতা করেন, পুলিশ তাকে দিয়ে দেন, সে নাকি যে সব কিছু আপনার উপরই দায় আসছে। আচ্ছা, এই বিষয়টি একটু ক্লিয়ার করলে মনে হয় আপনার জীবনে ভালো হয়। আমাকে একটা অপবাদ বা একটা অভিযোগ দিয়েছে আমার নামে যে আমি পুলিশের মাধ্যমে আমার বাবার সহযোগিতা করছি। তাহলে আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, আপনারা নিজেরাই এটা একটা তদন্ত করবেন, থানা ওসি স্যারকে আপনারা জিজ্ঞেস করবেন যে আমার বাবার পক্ষে আমি কখনো কাউকে কোনো একটা সুপারিশ কিংবা কিছু করছি নাকি। আমাদের উপজেলা নির্বাহী অফিসার আছে, উপজেলার প্রশাসক সবাই আছে, এবং থানা ওসি আছে, তাদেরকে আপনারা জিজ্ঞাসাবাদ করুন আমি থানায় কোনো মামলা বাণিজ্য করতে গিয়েছি কিংবা থানায় কোনো খারাপ কাজ এই এখন পর্যন্ত করেছি কিনা, এটা আপনারা জিজ্ঞেস করলে তার মতামত কিন্তু আপনারা পেয়ে যাবেন। ইনশাআল্লাহ এখানে উত্তর লুকিয়ে আছে। আজকে আপনি এসেছেন আপনার অবস্থান পরিষ্কার করার জন্য। জি, আপনার অবস্থান পরিষ্কারের জন্য এসেছেন। একটা বিষয় বললেন যে জাকারিয়া মিলন এবং আপনার সবুজ আতিকুর রহমান সবুজের কথা বললেন, তারা আপনার সর্বোচ্চ সহায়তা করেছেন এই আন্দোলনের সময়গুলোতে। এর পরবর্তীতে এসে তারা কিন্তু আপনার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে, এবং সেখানে কিছু নির্দিষ্ট কিছু অভিযোগ এনেছিল, যেমন আপনার বিয়ের দিন হচ্ছে আপনার দয়ানন্দ দলিবান্ডের মারামারি করছে, টাকা দেন নেই। তারপর হচ্ছে আপনি ইউনো অফিস থেকে আপনি কম্বল নিয়ে আসছেন, শীতের কম্বল, সেগুলোর নির্দিষ্ট করে বলতে পারবেন কিনা আপনি কোথায় ডিস্ট্রিবিউট করছেন। এই বিষয়গুলো আসছে আপনার বিরুদ্ধে, একটা দুইটা না। আপনি বালুমহল নিয়ন্ত্রণ করেন, সেখানে আপনার মদতপুষ্ট কিছু সংবাদকর্মী দিয়ে আপনি কমিশন কমিশন দেন। এই বিষয়গুলো একটু বলবেন আসলে। আর আরেকটা জিনিস আপনাকে প্রশ্ন করার পরে ক্লিয়ার করেন, সেটা হচ্ছে যে যেহেতু আপনাকে কারণ দর্শানোর নোটিশ করেছে, এই অবস্থা আসলে আপনার এই সংবাদ সম্মেলন করাটা, জি আচ্ছা, এখানে আপনি কারণ দর্শিয়েছেন। জি, আমি অবশ্যই শোকজের একটা জবাব দিয়েছি। আমার শোকজ করা হয়েছিল 3 দিনের জন্য। কি শোকজে কি উল্লেখ ছিল? শোকজে আমার উল্লেখ ছিল বিভিন্ন দায়িত্বশীলদের সঙ্গে খারাপ ব্যবহার কিংবা সম্পর্ক কিংবা বিভিন্ন অভিযোগের কারণে আমাকে শোকজ করা হয়েছিল। শোকজের জবাব আমি যারা দায়িত্বশীল আছে তাদেরকে 27 তারিখেই গত রাত্রে দিয়ে দিয়েছি, এবং 28 তারিখ পার হওয়ার পরে আমার শোকজের তারিখটা কিন্তু শেষ হয়ে গিয়েছে। 3 দিনের শোকজ করছিল, এই জন্য আজকের দিনে আমি সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। এবং আরেকটি আপনি কথা বলছেন সবুজ ভাইয়া কিংবা মিলন কাকু আমার বিপক্ষে সংবাদ সম্মেলনে কিছু কথা বলেছে, অভিযোগ তুলেছে। আসলে তারা হয়তো মনে করছে আমি অন্যায়কারী, তারা অভিযোগ তুলতেই পারে, কিন্তু আসলে তাদের বিপক্ষে আমার কোনো অভিযোগ বা কিছুই নেই। আসলে বর্তমান অপরাধীদের যে একটা শিকার হচ্ছে আমি, তারই প্রেক্ষিতে তারা কথাগুলো হয়তো বলেছে। আপনি তাদেরকে বলছেন তারা ভালো, জি, আবার আপনি বলছেন যে হ্যাঁ আপনি বিষয়টা কেমন হয়ে গেল না, অভিযোগ বলছেন আপনি এই ধরনের মানুষ আসলে পদে থাকা উচিত না। এরকম একটা আন্দোলনের সাথে যে সংগঠন জড়িত, যে সংগঠনের নাম জড়িত, সেই সংগঠন অন্তত একটা পরিষ্কার, যারা নেতৃত্বে থাকবে তারা একটা পরিচ্ছন্ন মানসিকতার হওয়া উচিত। তারা এই কথাটাই বলেছে। আপনাদের ছাত্র সংগঠনের এই বদনামটা কেন হবে, এটাই আমরা ছাত্রলীগ এতদিন ধরেন লাঠি নিয়ে বিভিন্ন রকম মহড়া দেওয়ার কারণে ছাত্রলীগকে আমরা এত বছর ধরে ধরেন করছি। এখন আবার যদি সেই পুনরাবৃত্তি আপনারা করেন, সেক্ষেত্রে কি ছাত্রলীগ আর আপনাদের মধ্যে পার্থক্য থাকবে কিনা? আচ্ছা, এখানে যে কথাটা উল্লেখ করা হচ্ছে, আমাকে কেন দোষারোপ করা হচ্ছে, আমি এটার উত্তর কিন্তু প্রথমে একটা উত্তর দিয়েছি। কুমারখালীতে আওয়ামী লীগ ছাত্রলীগের বিরুদ্ধে কিন্তু আমি একাই মামলা করেছি। টেবিল হান্ট বলেন সেটা আমাদের লোকজন করেছে, কিংবা অন্যান্য যে মামলা বলেন সেটাও বাস্তবিক ঘটনা কেন্দ্রিক আমি কিন্তু মামলা করেছি। আমি এই মামলা কেন্দ্রিকই কথা বলছি যে এখানে একটা অপরাজনীতি এবং আওয়ামী লীগ পুনর্বাসনের সর্বোচ্চ চেষ্টা চলছে, যার কারণেই আজকের এই অপবাদগুলো আমার কাছে। আসলে কি কাউকে পুনর্বাসন করার জন্য এই গ্যারেজনটা না
সবাইকে পুনর্বাসন করার জন্য সবাইকে না, স্পেসিফিক আমি নাম উল্লেখ করতে পারবো না, কিন্তু কম বেশি সবাইকেই কুমারখালী আওয়ামী লীগ পুনর্বাসন করার একটা সর্বোচ্চ চেষ্টা চলছে বিভিন্ন রাজনৈতিক দলের মাধ্যমে। আচ্ছা, আপনার ভিতরে এত ষড়যন্ত্র হচ্ছে, আপনি কি মনে করতেছেন? আমি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, আমি তো উত্তর দিচ্ছি। মানে শৃঙ্খলা অভিযোগে আপনার উপজেলাতে 3 জনকে বহিষ্কার করা হয়েছে, কুমারখালীতে 3 জনকে বহিষ্কার করা হয়েছে এবং আপনাকে শোকজ করা হয়েছে 5 জনকে। আপনারা আসলে কতটুকু সুশৃঙ্খল কুমারখালী উপজেলা আপনার বৈষম্য বিরোধী ছাত্র? আমি আমাদের জেলা দায়িত্বশীলের সঙ্গে কথা বলছি, আমার শোকজ কেন করা হয়েছে তারা উত্তর দিয়েছে। আমাকে নিয়ে বিভিন্ন সংবাদ সম্মেলন হচ্ছে বা বিভিন্ন অভিযোগ এসেছে, সেই অভিযোগ তদন্ত করার জন্যই আমাকে সকল দায়িত্ব থেকে শোকজ করা হয়েছে এবং এই তদন্ত করার মাধ্যমে তারা একটা রেজাল্ট হয়তো আপনাদের সামনে উপস্থাপন করবে। 8 জনকে বহিষ্কার করে, 8 জনের মধ্যে 3 জন হচ্ছে আপনাদের অপরাজনীতির কথা বলছে, অপরাজনীতি কারা কারা করছে? আমি এখানে যে 3 জনের দায়িত্বশীলদের নাম উল্লেখ করছি, বিএনপি, জামাত, এনাদের মধ্যেই থাকা কিছু নেতাকর্মীরা এই অপকর্মের রাজনীতি লিপ্ত হয়েছে। আর আপনার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলো কারা? আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে কুমারখালীতে হয়েছে হচ্ছে বিএনপি জামাত একটা ঐক্যজোট সংবাদ সম্মেলন, এবং আজকে একটা কুষ্টিয়াতে প্রেস ক্লাবে হয়েছে একটা ওই মিসবাহ হক হৃদয় ছাত্রলীগের ওনার মা একটা সংবাদ সম্মেলন করেছে। আসলে কি পদে আছে? উনি উপদপ্তর সম্পাদকে আছে। আচ্ছা, তাহলে একটা বিষয় আমি ক্লিয়ার করে আর বেশি প্রশ্নে যাবো না। আমার মনে হয় যে তাহলে আপনার বিরুদ্ধে যেসব অভিযোগগুলো আসছে, আপনি বলতে চাচ্ছেন যে সবগুলো তদন্ত করে বা যাচাই বাছাই করে আপনারা দেখেন বা দেখা। অবশ্যই আমি যদি এতে দায়ী হই, জি, সেক্ষেত্রে আমার যেটা ব্যবস্থা নেওয়া সাংগঠনিক এবং আইনগত সেই ব্যবস্থা নেওয়া যায় সেটা তারা নিতে পারে এবং সেটাই মাথা পেতে নিতে বাধ্য থাকে, এবং সেটা যদি তদন্ত করে ভুল প্রমাণিত হয় অবশ্যই আমার সম্মান আমাকে ফিরিয়ে দিতে হবে। আচ্ছা, সব ব্যাপারে শুনলাম আপনার বাড়ি ভাঙচুর, হামলা বা লুটপাটের ঘটনা ঘটেছে এরকম একটা শুনছি, বা আমরাও এটা নিয়ে কাজ করছি। আসলে ওই ব্যাপারটা যদি ক্লিয়ার করতেন, কারা কি কারণে আসলে আপনার বাড়িতে ভাঙচুর করলো বা হামলা করলো বা লুটপাট করলো, এতে আপনি কেমন ক্ষতিগ্রস্ত হয়েছেন? আচ্ছা, বেশ কিছুদিন আমি ঢাকার বাইরে মানে কুমারখালীর বাইরে অবস্থান করছিলাম ঢাকাতে। আমার কলেজ কেন্দ্রে কিছু কাজ ছিল এবং ব্যক্তিগত কাজ ছিল। অবস্থান করার পর একদিন ঢাকা থেকে বাসায় ফিরি, মানে সকালে ঘুম থেকে উঠে আমি একটু আভাস পাই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা, সাধারণ জনগণরা বিক্ষুব্ধ হচ্ছে আমার বাবার উপরে যে বাসা ভাঙচুর হবে বা এরকম হওয়ার পরে আমি সকল রাজনৈতিক দলের সঙ্গে কথা বলার চেষ্টা করি যে এরকম কিছু হচ্ছে না। এখন প্রত্যেকটা রাজনৈতিক দল আমাকে জানায় যে ওনারা এর মধ্যে জড়িত নয় বা এরকম কিছু করার চেষ্টা করছে না, কিন্তু তারই 30 থেকে 25 মিনিটের মধ্যে আমি তখন বাইরে আসি। বাইরে আসার পরে শুনি আমার বাসায় ভাঙচুর চালাচ্ছে। আসলে সব জায়গা থেকে শুনতে পেয়েছি এবং মিডিয়ার থেকেও শুনতে পেয়েছি আমার বাবার কিছু অপকর্ম বা অভিযোগের যেগুলো উঠে এসেছে সেগুলোরই বহিঃপ্রকাশ হয়েছে আমার বাসার ভাঙচুর। আসলে বাসাটা ওইটা আমার বাবার ছিল না, বাসাটা আমার চাচা আমার বিয়ের সময় আমাকে আর কি দান করেছিল এবং ওই বাসাতে আমিই থাকতাম। আসলে ওইটা বাবারও বাসা না, বাবার বাসাটা অন্যদিকে ছিল, ওই বাসাটা আমার ছিল এবং ওই বাসাতে আমার বাসাতে আর কি হামলা চালানো হয়েছিল এবং এই হামলায় আমি ভুল শুনেছিলাম কিছু জামাতের লোকজন জড়িত ছিল। আসলে এটা মিথ্যা, তারা কোনো জড়িতই ছিল না। ছাত্র জনতা বা বিক্ষুব্ধ জনগণ ছিল। আপনি কি আর কিছু বলবেন? হ্যাঁ, আমি একটি কথাই বলবো, দেশের জন্য কাজ করেছি। আমি যখন ছাত্রলীগের একটা মানে পদে ছিলাম তখন তো কোটা আন্দোলন শুরু হচ্ছিল, মানে তখন আমি দেশের মায়া কিন্তু পদত্যাগ করে কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম। আমার কি দরকার ছিল তখন আন্দোলনে মানে পদত্যাগ করে আসা? অনেকেই অভিযোগ করেছে আমি 5 তারিখের পরে সমন্বয়ক পরিচয় দিচ্ছি। আসলে সমন্বয়ক পরিচয় দিই নাই, আমি নেতৃত্বের মাধ্যমে একটা জায়গা অবস্থান ক্রিয়েশন করেছিলাম। কিন্তু আসলে কী বলবো, এখানে বলার কিছু নয়। আমার হয়তো বিভিন্ন আত্মীয় স্বজনের মাধ্যমে যা ভুলভ্রান্তি হয়েছে এবং সেইগুলোর দোষারোপ বা কেশারত এখন আমাকে আর কি দিতে।